সোদপুরে শুট আউট, বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীকে গুলি করে খুন। গতকাল রাতে আবাসনে কলিং বেল বাজিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় ৬-৭ জন দুষ্কৃতী। ছেলেকে গান পয়েন্টে রেখে বাড়িতে ঢুকে স্ত্রী ও ৮ বছরের মেয়ের সামনেই পর দুটি গুলি এবং পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহতের নাম রামমূর্তি দিয়ার ওরফে রামুয়া। অরুণ ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অরুণ, কি হয়েছিল গতকাল রাতে? দেখো অতনু, গতকাল রাতে 12:30টা নাগাদ কিন্তু এই রামমূর্তি দিয়ার ওরফে রামুয়া এই সোদপুরের অমরাবতীতে একটি ফ্ল্যাটে কিছুদিন আগে সে ভাড়া নিয়েছিল। গত 19শে ডিসেম্বর সে জেল থেকে ছাড়া পায়। তারা তার পরিবার নিয়ে এবং এক মেয়ে নিয়ে কিন্তু এখানে ছিল। গতকাল রাত্রিবেলায় 7 থেকে 8 জনের দুষ্কৃতিকারী দল তার বাড়ির গেটের সামনে আসে এবং তার কলিং বেল চাপার পর তার ছেলে উপরে ঘর থেকে নেমে আসে এবং দরজা খুলে গেলেই তাকে গান পয়েন্টে রেখে তাকে উপরে নিয়ে যাওয়া হয় এবং তার দরজা খোলাই ছিল। ঘরে ঢুকে যখন রামমূর্তি তখন বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু তাকে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করা হয় এবং ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। এরপর দুষ্কৃতীরা কিন্তু এলাকা ছেড়ে দেয়। তারপর তাকে নিয়ে যখন পানিহাটি জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে জানায়। খড়দা থানা পুলিশ তদন্তে নেমে প্রথমেই জানতে পারে এই রামুয়াই কিন্তু হাওড়ার কুখ্যাত ট্রাক। সে ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়ে নতুন পানিহাটিতে কিন্তু আস্তানা গিয়েছিল এবং সেখানে এসে নতুনভাবে তার শখ করছিল, এরকমটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অরুণ। কি বলছেন মৃত রামমূর্তি দিয়ার ওরফে রামুয়ার স্ত্রী? ছেলে গেছে গেট খুলতে, তাকে ওখানে আটকে রেখে উপরে কয়েকজন আসে, এসে সেই সব জোর জবরদস্তি ধরে গুলি মেরে দেয়। আমি মেয়েকে নিয়ে বসে আছে, সব আমার উপরে একটা বন্দুক রাখে, কি চিল্লাচিল্লি করলে বাচ্চা শুদ্ধ মেরে দেবো। কজন ছিল? কজনের মতন ছিল? উপরে এসেছিল 8-9 জন ছিল। কে এই রামমূর্তি দিয়ার ওরফে রামুয়া? হাওড়ায় অপরাধের রেকর্ড ছিল রামুয়ার। পুলিশ সূত্রে তেমনই খবর। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, টেলিফোনে রয়েছেন। দেবাশিস, কি বলছে হাওড়া পুলিশ? কে এই রামুয়া? দেখো, দক্ষিণ ভারত থেকে 1990 সালে হাওড়ায় পদার্পণ হয় রামুয়ার। শালিমার এলাকায় তিনি বসবাস শুরু করেন। সেই জায়গা থেকে শুরু হয় রামুয়ার অন্ধকার জগতে পা রাখা। প্রথমে শালিমার এলাকায় যে লরিতে মাল ওঠানামা, তার যে বরাত পাওয়া, সেই নিয়ে কিন্তু বেশ কিছু ব্যবসায়ী হয়ে সে কাজ শুরু করেছিল। এরপর একে একে প্রমোটারদের হুমকি, জমি দখল, জমি ফাঁকা করা, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয় রামুয়া। 1996 সালের 15ই আগস্ট জমি ফাঁকা না করায় এক মিষ্টি ব্যবসায়ীকে গুলি করে খুন এবং তার মুন্ডু কাটা হয় রাস্তার উপরে এবং সেই কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলে রামুয়া। তারপর থেকেই এলাকার ত্রাস হয়ে যায় রামুয়া। বিভিন্ন প্রমোটারদের থেকে হুমকি, টাকা তোলাবাজি করা, বিভিন্ন অভিযোগ থাকে তার বিরুদ্ধে। বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয় রামুয়াকে বেশ কিছু খুনের অভিযোগে, তবে প্রত্যেকবারই রামুয়া ছাড়া পেয়ে যেত। তার কারণ রামুয়া যে খুন করত সেখানে তার মৃতদেহের হদিশ পাওয়া যেত না। একেবারে অন্য পদ্ধতিতে নুন ও চুন দিয়ে মাটির ভিতরে পুঁতে রাখতো মৃতদেহ, ফলে দেহের অংশের খোঁজ না পাওয়ায় প্রমাণের অভাবে কিন্তু রামুয়া ছাড়া পেয়ে যেত। 2010 সাল পিঙ্কু মন্ডল এবং বিশু এই দুজনকে খুন করে এবং তাদের কাটা হাত পাওয়া যায় সাঁতরাগাছি ঝিলে। তাদের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। ফলে ড্রাগ পাচার থেকে শুরু করে হুমকি, প্রমোটারদের হুমকি দেওয়া, তোলাবাজি তো রয়েছেই, অন্যদিকে জেলে বসে এই এক্সটর্শন অর্থাৎ জেলে বসে তোলাবাজি কিন্তু গ্যাং তৈরি করে ফেলেছিল রামুয়া। যে জেলের ভিতরে থাকলেও তার নামে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীদের থেকে টাকা তোলা। শুধু এখানে নয়, বিহার লিলুয়া স্ক্র্যাপ ওয়ার্ক, সেখান থেকে হুমকি দিয়ে স্ক্র্যাপ ওয়ার্কের বরাত পাওয়ানো, সব কাজটাই জেলে বসে করতো রামুয়া। এমনকি হাওড়া জেলে 2005 সালে জেলারের মাথায় বন্দুক ঠেকিয়ে পালানোর চেষ্টা করে রামুয়া। এরপর কলকাতার জেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেও গ্যাং তৈরি করে অন্য একটি গ্যাংয়ের দুষ্কৃতী বা ট্রায়ালের আসামি, তাকেও কিন্তু ছুরিকাহত করে এই রামুয়া। ফলে রামুয়া জেলে থাকুক বা জেলের বাইরে থাকুক, রামুয়া কিন্তু বলা যেতে পারে শুধু হাওড়া নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় তার জাল ছড়িয়েছিল, তোলাবাজি, খুন, এমনকি
সুপারি নিয়ে খুনও করতো সেই রামুয়া, এবং বডি লোপাটে ওস্তাদ ছিল এই রামুয়া। ধন্যবাদ দেবাশিস। নরেন্দ্রপুরে বিস্ফোরণ। রবিবার স্থানীয় ক্লাবের উদ্যোগে মাঠের মধ্যে চলছিল আতশবাজির প্রদর্শনী। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ। স্থানীয়দের কাঠগড়ায় ক্লাব কর্তৃপক্ষ। ভর সন্ধ্যায় বিস্ফোরণ। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে হঠাৎ বিস্ফোরণ। রবিবার সন্ধ্যে 7:30 নাগাদ আতশবাজির প্রদর্শনী চলাকালীনই ঘটে বিপত্তি। এদিন কন্দর্পপুরের আজাদ সংঘের মাঠে চলছিল উদয়ন সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে রাতে শুরু হয় আতশবাজির প্রদর্শনী। মাঠে তখন ভিড়ে ভিড়, তার মাঝেই বিস্ফোরণ। বছরেই এরা করে, তবে বাজি ফোটায় না। বাজিতে দিয়েছে উপরে ওঠে, সেইটা লেগে পাশে প্যাকেট ছিল, সেইটার মধ্যে পুরো ধরে যায়। বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অনেকেই পাশের পানা পুকুরে ঝাঁপ দেন। একটা বড় ঝলকা মতন আসলো, আমি দেখে এই পানা পুকুরে ঝাঁপ মেরেছিলাম। ঝাঁপ মেরে ওখানে কিছুক্ষণ ছিলাম, তার আগুনের ঝলকাগুলো পিঠে পড়লো। নরেন্দ্রপুর পুলিশের দাবি, আতশবাজির প্রদর্শনীর জন্য তাদের থেকে অনুমতি নেওয়া হয়নি। স্থানীয়দেরও অনেকে ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আতশবাজি মানে হতে হতে এরা তো আনপ্ল্যান ওয়েতে করেছে, মানে সব কেউ ট্রেন্ড নয়। কেউ এসে নেবার কোনো কথা নেই, বলছে মাইকে হেঁকে দিচ্ছে, বলছে ভাই তোমার ঘর ফুটছে লেবাও তুমি। এখান থেকে একটা ঘরে আগুন লেগে গিয়েছিল, জাস্ট স্টেপ দিয়েছে যে আর এরকম কোনো বাজি দুর্ঘটনা ঘটাইও না। ওখান থেকে কোনো রেসপন্স দেয়নি। মঞ্চের উপরে এমএলএ এবং কাউন্সিলর তারা কিন্তু উপস্থিত ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা ব্যবস্থা নিতে পেরেছে। ওরা আর কি পাড়ার ক্লাব সংগঠনের পক্ষ থেকে এই বাজি প্রদর্শনটা করে, সেই হিসাবেই আমি ওই টাইমেই গিয়েছি। তো ওদের কিছু বাজি ছিল, ওরা বলে এই বাজি প্রদর্শনীটার পরে আমরা প্রোগ্রামটা শেষ করব। সবার বোঝার বাইরেই আর কি ব্যাপারটা ঘটে গিয়েছে। বিস্ফোরণে আহত কমপক্ষে 20 জন, 10 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানাতেও বিস্ফোরণ ঘটে। মালখানা পরিষ্কার করার সময় বাজেয়াপ্ত করে রাখা বাজি ফেটে বিপত্তি। 2 পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়। নিউজ 18 বাংলা। এবং এই বিস্ফোরণের ঘটনায় জখম 20 জন, আশঙ্কাজনক 1 জন। স্থানীয় ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের এই দুর্ঘটনা, এবং তারপরে ওই ক্লাবের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্পণ মণ্ডল প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কি খবর রয়েছে বিষয়? দেখো, গতকাল এই বাজি বিস্ফোরণের পরে কিন্তু আহতর সংখ্যা 20 ছাড়িয়েছিল, এবং স্থানীয় যারা লোকজন রয়েছে তারাই প্রথমে উদ্ধার কার্যে হাত লাগায়। কলকাতা এবং স্থানীয় যে বেসরকারি নার্সিংহোম আছে সেখানে প্রায় 10 জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে 2 জনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, রাতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, এবং সেই কারণে কিন্তু রাতে নরেন্দ্রপুর থানার পুলিশ সেখানে রাতভর ক্রিকেট দেয়। আজও উত্তেজনা রয়েছে, কারণ এই যে সংঘ, তাদের যে বাৎসরিক অনুষ্ঠান উদয়ন সংঘের বিরুদ্ধে তাদের কিন্তু ক্ষোভ উগরে দিয়েছে যে কোনো রকম তারা সিকিউরিটির ব্যবস্থা করেনি। বাজি প্রদর্শন মাঝে মধ্যেই দেখা যায় আমাদের জেলাতে, কিন্তু সেখানে সিকিউরিটির পরিবেশ থাকে, কিন্তু সেখানে এই যে উদয়ন সংঘ তারা কোনো সিকিউরিটির ব্যবস্থা নেননি, এবং যার কারণে এত বড় দুর্ঘটনা। পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি, তাদের কোনো রকম পারমিশন তারা নেননি, যে কারণে কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা ফায়ার ব্রিগেডের লোকজন সেখানে ছিল না। ফলত সেই কারণেই কিন্তু রাত্রেই পুলিশ তদন্তে নামে, এবং এই তদন্তে 2 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। অতনু। ধন্যবাদ অর্পণ। স্থানীয় বাসিন্দারা গতকাল ঘটনাস্থলে ছিলেন, যারা কি বলছেন তারা শুনবো। বারুদ বড় এইরকম ঝপ করে আগুন লেগে যাবে কেউ বুঝতে পারিনি। প্রথম যখন বাজিটা ফেটে উঠেছে, বলে ওই বাজির আগুন এসে ওই বস্তায় পড়ে পুরো সব ধুধু করে ধরে উঠেছে। বলে ওদেরও কোনো দোষ নেই। মা, এই আতশবাজির কারণবশত এই দুর্ঘটনাটা আজকে ঘটেছে। তো এখানে প্রচুর শর্ট জায়গা আর প্রচুর মানুষের সমাগম। তো একটা জায়গায় বাজি ফাটিয়েছে, তুবড়ি ওপরে উঠে যেটা ফাটে না, ওইটা ফাটার পরে নিচে আর সব বাজিগুলো ছিল, তাতে আগুনটা ধরে গেছে।